এবার কি হবে বলুন তো? মুখ্যমন্ত্রী তো ভয়ঙ্কর চাপে। তার কারণ হচ্ছে একদিকে 26,000 চাকরি বাতিল মামলা, তাদের কি করবেন তিনি? আজকে তিনি কিছু একটা বলি টুলি দেবেন। সবাই মোটামুটি নিশ্চিত হয়ে গেছেন যে তাদের সিভিক চাকরি কিংবা মাসে মাসে ভাতা দেওয়ার মতন কোনো একটা ব্যবস্থা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু সেই ব্যবস্থা করলে কি হবে? সামনেই রয়েছে 2016 সালের প্রায় 36,000 চাকরি খারিজ মামলা, আর 2014 সালের দুটো মিলিয়ে যদি দিই তাহলে 60,000 চাকরি বাতিলের মামলা রয়েছে। 60,000। আর এর মধ্যে 36,000 যে চাকরি বাতিল মামলাটা ছিল সেটা এখন সিঙ্গেল বেঞ্চে খারিজ হয়েছিল 2016 সালের মামলাটা, আর এটা এখন রয়েছে বর্তমানে হাইকোর্টে বিচারপতি সুব্রত তালুকদার এবং সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। সেখানেও বিস্তর গোলমাল ছিল, ওএমআর শিট নষ্ট করে দেওয়ার ব্যাপার ছিল। এছাড়াও 2014 সালের টেটে ওএমআর ডিস্ট্রয় করে দেওয়ার বিষয় একটা উঠেছিল, সেটা ছিল এখন রয়েছে বিচারপতি রায়ের সিঙ্গেল বেঞ্চে। এর মধ্যে যেটা আমি খবর পেয়েছি হাইকোর্ট সূত্রে, সেখান থেকে হচ্ছে যে একটা এই মামলাতে মোট 6-7 হাজার মতো মানুষকে বলির বাখড়া করা হবে। মানে তারা যে একেবারে দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি করে চাকরি নিয়েছেন এটা প্রমাণ করা গেছে, বাকিদের প্রমাণ করা যায়নি। কিন্তু কি হবে আদালতের ব্যাপার বোঝা যাচ্ছে না। যতক্ষণ না এর রায় আসছে আদালতের ব্যাপারে কমেন্ট করাটা উচিত হবে না। যদি গোটা প্যানেলটা বাতিল হয়ে যায় তাহলে তো একরকম, আর কিছু মানুষ যদি বাতিল হয় তারাও তো প্রশ্ন করবে। যদি এটা প্রমাণ হয় তারা টাকা দিয়ে চাকরি নিয়েছিল, তারা যদি সামনে এসে বলে আমার টাকা ফেরত দাও, তুমি তো আমাকে টাকা ছাড়া চাকরি দেবে না বলেছিলে, আমি বাধ্য হয়ে তোমাদের টাকা দিয়েছি, কি করবেন? এক্ষেত্রে আমার কয়েকটা বলার বক্তব্য আছে। একজন কেউ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন যে পুরোটাই তার দোষ। হ্যাঁ, নিশ্চয়ই তার দোষ, তিনি জানতেন না এমনটা নয়। তার দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন দল জানতো। দল মানে কি? দল মানে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে আমরা কি ধরে নেবো মমতা বন্দ্যোপাধ্যায় সবটাই জানতেন? অবশ্যই তিনি জানতেন, সব ঠিক আছে, অবশ্যই দোষী। দল চালাতে গেলে পয়সা নিতে হয়, তারা ঘুষ খরিটরি করেন, দলের নেতারাও করেছেন, দলের সুপ্রিম নেত্রী অব্দি জানতেন, এমনটাই কুণাল ঘোষের বক্তব্য। এবিপি আনন্দে তিনি বলেছেন, খুব ভালো কথা। কিন্তু আরেকটা জিনিস কখনো ভেবে দেখেছেন যে যারা আজ কাঁদছেন আমি কি করব আমার চাকরি নিয়ে গেছে, তারা যারা বলছেন যে আমরা জানি কে কে জালভাবে চাকরিটা নিয়েছে, তারা এতদিন সামনে এসে মিডিয়ার সামনে বলেননি কেন? নিজের চাকরি বাঁচাবার তাগিদে তারা কি দোষী নন? যারা সিস্টেমেটিক্যালি জানতেন যে আরেকজন আমার পাশে বসে থাকা শিক্ষক সে বেআইনিভাবে চাকরি নিয়েছে, দিনের পর দিন চাকরি করে গেছেন, আজ যারা কাঁদছেন মিডিয়ার সামনে হাউ হুতাশ করছেন, তারা এতদিন বলেননি কেন? প্রশ্ন করবেন না? তারাও সমানভাবে দোষী। সিস্টেমটা অবশ্যই সবচেয়ে বেশি দোষী সরকার, যারা সিস্টেমটাকে এমনভাবে তৈরি করে দিয়েছে যে দুর্নীতি ছাড়া চাকরি পাওয়া যায় না। আমরা গ্র্যাজুয়েশন অনার্স গ্র্যাজুয়েট থাকবো, আমরা মাস্টার্স করব, আমরা ডক্টরেটের ডিগ্রি নেব, তারপরে বেকার হয়ে বসে থাকবো, আর একজন 8 লাখ 10 লাখ নিয়ে চাকরি পেয়ে যাবে। এইটা অবশ্যই সরকারের দোষ, কিন্তু তার সঙ্গে তারাও দোষী। এবং যারা সরকারি চাকর, যারা সরকারি চাকরি বৃত্তি করছেন, যারা অফিসার আছেন বিভিন্ন শিক্ষা দপ্তরের বিভিন্ন ডিপার্টমেন্টের, যারা এই দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত, যারা প্যানেল বার করেছেন, যারা পরীক্ষা নিয়েছেন, যারা পরীক্ষার কি কি পরীক্ষায় প্রশ্ন আসবে ঠিক করেছেন, যারা জানতেন দুর্নীতি করে চাকরি হচ্ছে, দিনের পর দিন যারা আমলারা আছে, সেই আমলারা কেন দোষী হলেন না? এই যে 26,000 চাকরি বাতিল হলো, তাতে যে সমস্ত আমলারা জড়িত ছিলেন তাদের বিপক্ষে কোনো রায় গেল না কেন? কখনো প্রশ্ন করেছেন? তারা কি দোষী নন? মন্ত্রীরা তো নির্দেশ দিয়ে খালাস, কিন্তু যারা চাকরি করেছেন, চাকরি দিয়েছেন এভাবে বেআইনি করে মন্ত্রীদের নির্দেশে, তারাও তো সমানভাবে দোষী। কখনো প্রশ্ন করতে ইচ্ছা হয় না? এদের বিরুদ্ধে তো মুখ্যমন্ত্রী একবারও বলছেন না যে যারা দোষী ছিল তাদেরকে বের করে দাও ডিপার্টমেন্ট থেকে, কারণ এরাই তো গভর্নমেন্টের অর্ডারটা ফলো করে, এরাই তো ক্যারি আউট করে। আর আজ কি হতে চলেছে? রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন। কুণাল ঘোষ বলছেন মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনুন, ধৈর্য দিয়ে শুনুন। মুখ্যমন্ত্রী এতদিন যাদের যে সমস্ত আশ্বাস দিয়েছেন, অবশ্য মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন প্রতিশ্রুতি হচ্ছে সবচেয়ে বড় ভাওতা, আর তার উদাহরণ খোদ মুখ্যমন্ত্রীর আগে প্রাথমিক শিক্ষকদের সমস্যা একাধিক মঞ্চ থেকে বলেছেন সমাধান করে দেবেন। ভোট আসলেই ছুটে যেতেন সল্টলেকে, কিন্তু কি হচ্ছে?
কাজের কাজ লবণঙ্কা। এই 26,000 তাদেরকেও একরকম বুলি শোনাবেন, বুলি শোনার পর খালাস। অভয়াকাণ্ডে মুখ্যমন্ত্রী কি প্রতিশ্রুতির বাণী শুনেছি, মার্চের মধ্যে আপনাদের সব দাবি দাওয়া মেনে নেওয়া হবে, সিসিটিভি লাগিয়ে দেওয়া হবে। শেষে দেখা গেল সিসিটিভিতেও 50,000, 1 লাখ টাকা করে, 75,000 টাকা করে খরচা হচ্ছে। যে সিসিটিভি লাগানো হচ্ছে তাতেও দুর্নীতির অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। এবং পরবর্তী ক্ষেত্রে অভয়া কেলেঙ্কারিতে তাদের দাবি ছিল, যারা জুনিয়র শিক্ষক তারা তো মুখ্যমন্ত্রীর কাছে নত হয়েই গেলেন, ঠিক আছে নত হয়েছেন, কিন্তু যে দাবির কাছে নত হয়েছিলেন যে সমস্ত কলেজগুলোতে, এই মেডিকেল কলেজগুলোতে সেখানে ভোটাভুটি হবে, মার্চের মধ্যে হয়ে যাবে, হয়েছে? হয়নি। তারপরেও তারা বক্তব্য রেখেছেন। বর্তমানে শিক্ষকরা কিছু বলছেন, সেখানকার বর্তমানে যারা পড়ুয়ারা আছেন তারা কিছু বলছেন। গোটা মেডিকেলে কোথাও কোনো ভোটাভুটি হয়নি। ভোটাভুটি হলেই তো হেরে যাবে টিএমসিপি, তৃণমূলের প্যানেল। সেই কারণেই হয়নি। আমরা কি কেউ বুঝি না? তো মুখ্যমন্ত্রী আজ অব্দি যা যা বলেছেন কত কিছু হয়েছে, তার তো কথায় আর কাজে আমরা তো মিল পাচ্ছি না, বিভিন্ন ক্ষেত্রে পাইনি। তিনি বলেন প্রত্যেকবার যখন গ্লোবাল বিজনেস সামিট হয় বলেন হ্যান হবে ত্যান হবে, আদতে কি হয় আমরা কি কেউ জানি না? শুধুমাত্র তাই নয়, এবার লন্ডনে গেলেন, লন্ডনে গিয়ে বললেন যে লন্ডনের শিল্প সম্মেলন করতে যাচ্ছি। সেই শিল্প সম্মেলন থেকে 1 টাকার বিজনেস এসেছে আজ অব্দি, খরচা উদ্বৃত্ত হয়ে, সারপ্লাস হয়ে। যে পরিমাণ টাকা মুখ্যমন্ত্রীর এই গৃহপালিত সাংবাদিকদের সঙ্গে নিয়ে গিয়ে যে টাকা তিনি খরচ করে এসেছেন, সেই টাকা উদ্বৃত্ত হয়ে কোনো বিজনেস এসেছে? রাজ্য কি কোনো শ্বেতপত্র প্রকাশ করেছে? যদি এসেও থাকে তো রাজ্যের উচিত ছিল শ্বেতপত্র প্রকাশ করা। আমরা কি কেউ জানতে পেরেছি আমাদের বাড়ির আশেপাশে কোথাও একটা নতুন কারখানা খুলেছে? শুধুমাত্র রাজনীতির জন্য রাজনীতি করবেন। আর অবশ্য তিনি বুঝতে পেরেছেন এই রামনবমী যে গেছে, রামনবমী যাবার পর বুঝতে পেরেছেন কত ধানে কত চাল। এই প্রথম তৃণমূল তার শক্তি দেখিয়েছে। বাংলাদেশ পরবর্তী সময়ে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে, রামনবমী তার বড় প্রমাণ। এবং রামনবমীতে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। যাই হোক, বিষয়টা আলাদা, এই বিষয়টা এক নয়। তবে আমরা এ রাজ্য নিয়ে এত আলোচনা করছি, জানেন কি আজকে যারা বামফ্রন্ট তুলসী পাতা সেজে বসে আছে তাদের অবস্থা কি? ত্রিপুরা মানিক সরকার একবারে সাদা ধুতির ভদ্রলোক, সাইকেলে করে বিধানসভায় আসতেন, কি সৎ ইমেজ। আপনারা কি জানেন দুর্নীতির অভিযোগে বামফ্রন্টের ত্রিপুরায় 10,123 জনের চাকরি গিয়েছিল মানিক সরকারের আমলে। এবং এই যে 10,123 জনের চাকরি গিয়েছিল, সুপ্রিম কোর্টে মামলাটা যায়। মামলাতে আজ যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেছেন, তার দপ্তর ছুটে গেছে সুপ্রিম কোর্টে, বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ করে আপার কোর্টগুলোতে, মানিক সরকারও একই কাজ করেছিলেন। মনে হয়নি মানিক সরকার অসৎ? তখন আসলে সততার মুখোশ সামনে নিয়ে, মুখোশ আর মুখগুলো কিন্তু সব রাজনীতিবিদদের কার্যত এক। যাহাই মমতা তাহাই মানিক, সবার বিরুদ্ধেই অভিযোগের পর অভিযোগ। কেন এরকম সিস্টেমটা তারা তৈরি করেছেন যেখানে অভিযোগটা উঠবে? কেন ভালোভাবে চাকরি হয় না? আগে তো মাস্টার মশাইরা সুস্থভাবে চাকরি পেতেন, এখন কেন হয় না? প্রশ্ন কখনো উঠবে না যে যত দিন যাচ্ছে সমাজে এই দুর্নীতি কেন বেড়ে যাচ্ছে দিনের পর দিন? আর বামফ্রন্টের কেলেঙ্কারির কথা যখন বলছি তখন বলতেই হয়, আপনারা কি জানেন যে শিক্ষকদের বিভিন্নভাবে যে চাকরিটা নেওয়া হয় তার মধ্যে একটা রয়েছে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে সমস্ত শিক্ষকদের নেওয়া হয় তারা সরাসরি সরকারি স্কুলে যোগ দেন, পুরো সরকারি স্কুলে। আর এসএসসির মাধ্যমে যেখানে নেওয়া হয় সেখানে আধা সরকারি এবং সরকারি সহায়তা প্রাপ্ত স্কুলগুলোতে এই শিক্ষকদের নেওয়া হয়। যারা পিএসসিতে চাকরি পাবেন তারা কোনোদিন ভোটে দাঁড়াতে পারবেন না, তারা ভোটের ডিউটিও খাটেন না। আর এসএসসির মাধ্যমে যারা চাকরি করেন তারা ভোটে খাটবেন, তাদেরকে দিয়ে রাজনৈতিক দাসত্ব বৃত্তি করানো হবে, তারা ঝান্ডা ধরবেন, নিজেরাও কাউন্সিলর হবেন, দলের হয়ে গুণগান গাইবেন, দলের এজেন্ডা ইমপ্লিমেন্ট করবেন। এগুলো তো বামফ্রন্ট আমলে সৃষ্টি করা হয়েছিল। বামফ্রন্ট বলে না আমরা সুস্থ শিক্ষা ব্যবস্থার জন্য এসএসসি তৈরি করেছি। কেন এসএসসি তৈরি করলেন? কেন পিএসসি তৈরি করলেন না? পিএসসিতে তো বেতনও বেশি, ফেসিলিটি বেশি, সরকারি চাকরি, সেটা আধা সরকারি চাকরি নয়। আর যাদের এসএসসিতে নেবেন, এখন যাদের নেওয়া হবে তাদের তো বেতন কম, পেনশন দেবেন না, বিভিন্ন ফেসিলিটি কম। এগুলো কে তৈরি করেছে?
এগুলো তো এই বামফ্রন্ট সরকার তৈরি করেছে, এরাই তো দুর্নীতির বীজ পুঁতে দিয়ে গেছিল। কেন তৈরি করেছিল? ক্যাডার বানানোর জন্য। স্কুল শিক্ষকরা বামফ্রন্ট আমলে প্রত্যেকে এবিটি এর মেম্বার হতেন। আজ তো ডব্লিউবিটি আছে, একটা বিরোধী স্পেস তৈরি হচ্ছে, সেটাও দুর্নীতিগ্রস্ত বিরোধী স্পেসের অভিযোগ, কিন্তু তা সত্ত্বেও আরেকটা মনোপলি নেই এবিটি এর। তখন তো পুরোপুরি এবিটি এর মনোপলি ছিল। এডিআর টাকা এবিটিএ কে দিতে হবে, লেভি দিতে হবে, এইসব লেভি নিয়ে মানুষের টাকা নিয়েই তো আজকে সিপিএম বড়লোক পার্টিতে পরিণত হয়েছিল। কোটি কোটি টাকা সম্পত্তি তাদের, এবং সেই দুর্নীতির আখড়া ছিল এই সমস্ত স্কুলগুলো। বিভিন্ন স্কুলগুলোকে বামফ্রন্টের আমল থেকেই রুগ্ন করে দেওয়া হয়েছে। আজকে স্কুল শিক্ষায় দেখবেন টিচারের ছেলেরা নিজেদের ছেলে মেয়েকেই সরকারি স্কুলে পড়ায় না, আমরাও পড়াতে পারি না। শিক্ষা ব্যবস্থা এতটা পিছিয়ে যাচ্ছে, সেখানে পরিবেশ নেই। এই তীব্র গরমে একটা ফ্যান গোটা স্কুলে। স্কুলের যে খরচা, সেই স্কুলের খরচা, রেগুলার স্কুল চালাতে গেলে যে খরচা লাগে, সেটাও সরকার চেপে দিচ্ছে, দেয় না তৃণমূল আমলে। স্কুলগুলোর বিল্ডিংগুলোর অবস্থা দেখেছেন? বহু জায়গায় টিচারের অভাব, আর এখন যে টিচারের অভাব আরো সৃষ্টি হচ্ছে দিনের পর দিন, কোনো সরকারের কি ভাবনা চিন্তা কিছু আছে? নেই। স্কুলগুলোকে ইচ্ছাকৃত রুগ্ন করে দেওয়া হচ্ছে, যাতে বেসরকারি স্কুলগুলোতে আমরা বাধ্য হই আমাদের সন্তানদের ভর্তি করাতে। আর খোঁজ খবর নিয়ে দেখবেন, প্রত্যেকটা বেসরকারি স্কুলের পিছনে কোনো না কোনো নেতার ফান্ডিং আছে ব্যাক চ্যানেলে। সরাসরি বিনিয়োগ করে রেখেছেন বিধায়ক, এমএলএ, এমপিরা। অনেকগুলো স্কুলগুলো সরাসরি তারা চালাচ্ছেন, কেউ কেউ ব্যাকডোর দিয়ে কোম্পানি সৃষ্টি করে চালাচ্ছেন অন্যভাবে। তারপরে জনগণ এই নেতাদেরকে নিয়েই হায় তওবা করে। আর আজকে দেখি মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নেন, সেদিকেও আমাদের নজর থাকবে। তবে আমরা খুব বেশি আশা করছি না। আমরা ওই ভাতা জানি, মুখ্যমন্ত্রী ভাতা দিতে এক্সপার্ট। একটা ভাতার ব্যবস্থা আপনারা পড়ান, আপনাদেরকে হাফ বেতন বা 10,000, 15,000, 20,000 কিছু একটা তাদের ধরে বেঁধে দেবেন। তারপর সেটাও চ্যালেঞ্জ হয়ে যাবে কোর্টে, সেটাও তিনি কতটা দিতে পারবেন কতটা দিতে পারবেন না সেটাও আমরা দেখব। তার কারণ হচ্ছে, যখনই তিনি এরকমটা করবেন, সেটাই যদি একটু বেআইনি হয়, সেটা কিন্তু কোর্টে চ্যালেঞ্জ হয়ে যাবে। আর মুখ্যমন্ত্রী বলছেন 3 মাসের মধ্যে ব্যবস্থা করে দেবো। যদি 3 মাসের মধ্যে তিনি সত্যি ব্যবস্থা করার কোনো চেষ্টা করেন, তাহলে তো তাকে পরীক্ষার মাধ্যমে নিতে হবে। পরীক্ষার মাধ্যমে যখনই নেবেন, তখনই অন্য যারা চাকরি প্রার্থী আছে তারাও অ্যাপ্লাই করবে। শুধুমাত্র এই কজনকে নেবেন বা এই কজনের জন্য আপনি কোনো রিজার্ভড ক্যাটাগরি করে দেবেন, পারবেন না। সেরকম আইনে কোনো সংস্থান নেই। এসসি, এসটি, ওবিসি হয়, কিন্তু চাকরি যাওয়াদের গোটা প্যানেলকে আপনি রিজার্ভেশনে ঢুকিয়ে দেবেন, সেটা তো হবে না। আর যখনই আপনি করবেন, সেখানেও কোনো আইনের সমস্যা, আইনগত সমস্যা তৈরি হবে। বিষয়টা আদালতে চলে যাবে, আটকে থাকবে। তখন বলবেন, দেখুন আদালত এরকম করে দিচ্ছে, আমি কি করব? এটাই আসলে আপনার ইচ্ছে, আপনি বুঝে গেছেন, সেটা ভাওতা দিয়ে আপনার চলে যাবে। যাই হোক, দেখি আমরা কি হয়। আপনাদের এই বিষয়ে কি মতামত দর্শক বন্ধুরা আমাদের কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামীকাল ফের পরবর্তী পর্বে। যারা সাবস্ক্রাইব বাটন ক্লিক করছেন, পাশে বেল আইকনও প্রেস করে দেবেন, যাতে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল ফের দেখা হচ্ছে।